শুরু করা যাক। আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দিন। রিয়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আদিত্য ওর কথায় কান না দিয়ে এক টান দিয়ে রিয়ার জামা কাপড় খুলে ফেললো। রিয়া নিজের সমস্তটা দিয়ে নিজেকে আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আদিত্যর শক্তির সাথে পেরে উঠল না। আদিত্য ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়া সরে যেতে নিলে আদিত্য পা ধরে টেনে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। রিয়া চিৎকার করতে লাগলো। আদিত্য রিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। রিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আদিত্যর ওইদিকে কোনো খেয়াল নেই। আদিত্য নিজের মতো করে করতে লাগলো। অনেকক্ষণ করার পর আদিত্য ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে থাকে। রিয়া ধাক্কা দিয়ে আদিত্যকে ফেলে দিল। উফ জান, তোমাকে আদর করে অনেক মজা পেলাম। ফ্রেন্ডদের মুখে শুনেছিলাম এতে নাকি অনেক মজা লাগে। আমি প্রথমে বিশ্বাস করি নাই, বাজি ধরেছিলাম, কিন্তু এখন বুঝলাম আসলেই অনেক মজা। রিয়া কিছু না বলে কান্না করতে করতে নিজের ড্রেস পরে নিল। সাথে আদিত্য নিজের শার্ট প্যান্ট পরে যেই রিয়ার দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া আদিত্যকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বন্ধুদের সাথে বাজি ধরে একটা মেয়ের সম্মান নষ্ট করতে তোর লজ্জা করলো না? জানোয়ার, তোর ঘরে কি মা বোন নাই? আদিত্য রিয়ার থাপ্পড় খেয়ে রেগে গেল। রেগে গিয়ে রিয়ার গলা চেপে ধরে রিয়াকে গাছের সাথে একদম ঠেকিয়ে বলল, একদম আমার মা বোনের কথা বলবি না। হ্যাঁ, আমার ঘরে মা বোন আসছে, তাতে কি? তোরা মেয়েরা হইলি ছলনাময়ী, তোদের সম্মান নিয়ে খেলে মজা পাইছি। রিয়া আদিত্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কাশতে কাশতে বলল, তাহলে কি তোর বোন ও মাও ছলনাময়ী? হ্যাঁ হ্যাঁ, আমার মা ছলনাময়ী। শুধু আমার মা না, তোরা নারীরা ছলনাময়ী। শুধু ছেলেদের ভালোবাসা বিশ্বাস অর্জন করে, দিন শেষের তাদের বিপদের সময় অন্য কারো হাত ধরে চলে যাস তোরা। নিজের সুখের জন্য কারো কথা তোরা ভাবতে পারোস না। একদম বাজে কথা বলবি না। সব মেয়েরা এক হয় না। আর মেয়েরা কি শুধু এমন হয়, ছেলেরাও হয়। এই দুনিয়াতে সব মানুষ স্বার্থপর, সবাই নিজের ভালোটাই বোঝে। এখানে ছেলে মেয়ে উভয় এমন, তাই শুধু মেয়েদের একাদোষ দিবি না। তার ভিতরে তোরা বেশি ছলনাময়ী আর মিথ্যাবাদী আর স্বার্থপর তোরা। আদিত্যর কথা শুনে রিয়া আরো রেগে গেল। রিয়ার রাগে আদিত্যর গালে 2টা থাপ্পড় মারল পরপর। আদিত্যর ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আদিত্য রেগে গিয়ে মারতে যাবে রিয়াকে, তখনই আদিত্যর ফোন বেজে উঠল। আদিত্য রিয়াকে চুপ থাকতে বলে ফোনটা রিসিভ করলো। হ্যালো আব্বু। আদিত্য, কোথায় তুই? কেন, কি হয়েছে? বাসা আসো তাড়াতাড়ি, তোর বোন অনেক অসুস্থ হয়ে পড়েছে। বোনুর কি হয়েছে? তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এখনই আসছি। আদিত্য ফোনটা রেখে যেই হাঁটতে যাবে, তখনই রিয়া পেছন থেকে বলল, বুনু মনে হয় আপনার বোন। তা ছলনাময়ী কি হয়েছে? আর যাই হোক, ছলনাময়ীকে আবার হসপিটালে নিয়ে যেতে বলেন কেন? আদিত্য রিয়ার কথা শুনে রেগে ওর গলা চেপে ধরে বলল, একদম চুপ। আমার বোনকে ছলনাময়ী বলবি না। আমার বোনকে আমি ছলনাময়ী হতে দিব না। আমার বোন ছোট মানুষ, ওকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রিয়া আদিত্যর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আদিত্য ওকে ছেড়ে দিয়ে বলল, দেখ, এমনিতে টেনশনে আসছি, তার উপরে আমার মাথা গরম করিস না। হাসা বন্ধ কর, না হলে সারা জীবনের মতো হাসি বন্ধ করে দিব। আমার হাসি কি বন্ধ করবি? এমন থেকে গেলে তোর মনে হয় আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার সম্মানটাই তো শেষ করে দিয়েছে, আর এখন আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস। আয় মেরে ফেল আমাকে। সত্যি তুই একটা জিনিস কে বললি, মেয়েরা ছলনাময়ী, আবার এখন নিজের বোনের দিকে টেনে বলস। তোর বোন ছলনাময়ী না। শোন, তোর বোনও ছলনাময়ী, কারণ ওই নারী। আমার বোন ছলনাময়ী না, আমার বোন তোদের মতো না। আমার বোন অনেক ভালো একটা মেয়ে। আরে থাম, তোর বোনের বয়স কত রে? দেখ গা, তোর বোন কত ছেলের জীবন নিয়ে খেলা করছে। তোর বোনও ছলনাময়ী। এই দুনিয়াতে তো সব মেয়েরা ছলনাময়ী, সেখানে তোর বোনও। আদিত্য রাগে নিজের 2টা হাত মুঠো করে একটা হাত মুঠো থেকে ছাড়িয়ে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে কতবার বলবো আমার বোনকে ছলনাময়ী বলবি না। আমার বোন কোনো ছলনাময়ী না। রিয়া ওর গালে হাত দিয়ে আবার হাসতে লাগলো আর বলতে লাগলো, তাহলে মনে হয় তোর বোন ছেলে মানুষ, না হলে মেয়ে হলে অবশ্যই ছলনাময়ী হতো। এই মেয়ে, তুই কিন্তু লিমিটের বাহিরে চলে যাচ্ছিস।
আমার বোনকে নিয়ে আর একটা কথা বললে আমি তোর জিহ্বা কেটে ফেলে দিব। রিয়া আদিত্যর দিকে রাগী লুক নিয়ে বলল, কেন এখন রাগ হয় কেন? নিজের বোনের কথা বলছি, এখন জলে তাই না? শোন, তোর বোন ভালো হলে এইরকম অনেক ভালো মেয়েও আছে। সবাই ছলনাময়ী না, বুঝলি? তাই কথাবার্তা সাবধানে বলবি। আর তুই আমার সাথে যে কাজটা করলি, দোয়া করি তোর বোনের সাথে যেন না হয়। আমি তো একটা মেয়ে, তাই বুঝি একটা মেয়ে কেমন লাগতে পারে। এই যেমন আমার লাগছে, তুই আমার সাথে যা করলি তুই একদিন ঠিক বুঝবি। রিয়া কথাগুলো বলে কান্না করতে করতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে চলে যেতে লাগলো। আদিত্য রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও ফোনের টর্চের সাহায্যে জঙ্গলের ভিতর থেকে বের হয়। রাস্তায় বাইক নিয়ে সোজা হসপিটালের দিকে ছুটলো। আর এদিকে রিয়া রাস্তা দিয়ে চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। একটা রিক্সা নিয়ে হোস্টেলে চলে গেল। আদিত্য হসপিটালে গিয়ে দেখে ওর বোনকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছে। ওই এখন কেমন আছে? এখন মোটামুটি আছে। তুই আসতে এত সময় লাগলো কেন? আর এই তোর গলায় কিসের দাগ রে? আদিত্যর আব্বু আদিত্যর গলায় হাত দিয়ে কথা যখন বলল, আদিত্য ওর আব্বুর হাত ছড়িয়ে দিয়ে বলল, কই কিছু না, ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করতে গিয়ে লেগে গেছে মনে হয়। আদিত্যর আব্বু ভালো করে আদিত্যর দিকে তাকিয়ে রাগীর লুক নিয়ে বলল, আদিত্য সত্যি করে বল, এতক্ষণ কই ছিলি? তোর শার্টের সাথে ঠোঁট লিপস্টিকের দাগ কেন? আর এই কি তোর প্যান্টের সাথে রক্তের দাগ মানে? আদিত্য ভয়ে থতমত হয়ে গেল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য কিছু বলার আগে আদিত্যর আব্বু রাগী কণ্ঠে বলল, সত্যি করে বল, তুই কাউকে মারছিস নাকি? আর মারলেই বা তোর ঠোঁটে শার্ট লিপস্টিকের দাগ কেন? আদিত্য ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে আব্বু, এইটা চুমকি মজা করে লিপস্টিক ভিতরে দিয়েছে, আর এটা রক্ত না, এইটা তো রং। আদিত্যর কথা শুনে আদিত্যর আব্বু প্যান্টে হাত দিয়ে রক্ত গন্ধ শুনতে আদিত্য বলল, কি করছো কি? এইটা মানুষের রক্ত, এইটা কোনো রং না। আদিত্য সত্য করে বল, এতক্ষণ কই ছিলি? আর এইসব কি? আমি যা সন্দেহ করছি তুই সত্যি এইটা করস না তো? আরে ধুর, তুমি আমাকে সন্দেহ করছো কেন? আমি এতক্ষণ বন্ধুদের সাথে ছিলাম। ওয়েট, তোর বন্ধুদের আমি ফোন দিচ্ছি। আদিত্য ওর বন্ধুদের কল দিতে বাধ্য দিতে গেলে আদিত্যর আব্বু সরিয়ে দিয়ে এক এক করে ওর সব বন্ধুদের কল দিল। সবার এক কথা, কেউ আজ আড্ডা দিয়ে আসেনি ক্লাবে, সবাই বাসায় আসছে। আর আদিত্য কারো বাসায় যায় নাই। আদিত্যর আব্বু ফোনটা রেখে দিয়ে বলল, এখন কি বলবি? আর মিথ্যা কথা বলা বাকি আছে নাকি? আদিত্য ভালোই ভালোই বলছি, সত্যি কথা বল, না হলে তোকে কিন্তু। আদিত্য রেগে ওর আব্বুকে বলতে লাগলো, না হলে কি? হ্যাঁ, কি করবে? শুনতে চাও? তাহলে শুনো, আমি একটা মেয়েকে রেখে আসলাম। কি করবে? হ্যাঁ, কি করবে? আদিত্যর কথা শুনে আদিত্যর সৎমা আদিত্যর আব্বু কয়েক পা পিছিয়ে গেল। আদিত্যর আব্বুর রাগে পায়ের রক্ত যেন মাথায় উঠে যাবে এমন অবস্থা। আদিত্যর আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে শার্টের কলার চেপে ধরে বলল, কার এমন ক্ষতি করলি? তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে তোকে তো ভেবেছিলাম তুই শুধু একটু মারামারি করিস, এতে আমি তোকে এমন কিছু বলতাম না। আর তুই কি না এতটা নিচে নেমে গেলি? আমি তো তোকে ভালো ভেবেছিলাম। সবাইকে বলতাম আমার ছেলে খারাপ হলেও কখনো কোনো মেয়ের ক্ষতি করে নাই, মেয়েদের সম্মান করতে জানে। আর তুই সেখানে আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। আদিত্যকে ধাক্কা দিয়ে আদিত্যর আব্বু কান্না করতে লাগলো। আদিত্যর সৎমা আদিত্যকে ধরে দাঁড় করিয়ে বলল, আব্বু, তুমি মেয়েদের পছন্দ করো না আমি জানি, কিন্তু তাদের সাথে এত জঘন্য কাজ করবে ভাবতেও পারছি না। তুমি কি জানো তুমি যার ক্ষতি করেছো ওই মেয়েটার কি অবস্থা এখন হয়েছে? ওই মেয়েটা এমন হতে পারে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। আর বেঁচে থাকলেও সমাজে বেঁচে থাকতে কত সমস্যা হবে তুমি জানো? ওর ফ্যামিলির উপরে কতটা প্রভাব পড়বে। আপনারা হলেন ছলনাময়ী। আপনাদের মতো নারীর কিভাবে সমাজে বেঁচে থাকবে ওইটা দেখার আমার দরকার নাই। আদিত্য, তোমাকে কতবার বলবো, সব মেয়ে ছলনাময়ী হয় না। এই দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। তেমন সব মেয়েরা ভালো না, আবার সব মেয়েরা খারাপ না, তার ভিতরে ভালো মেয়েও আছে। আদিত্য ওর সৎমাকে কিছু বলবে, তখনই আদিত্যর আব্বু ওর কলার ধরে টেনে নিয়ে এসে বলল, আচ্ছা তুই একটা কথা বলতো, তোর তো ঘরে বোন আছে তাই না? এখন যদি তোর বোনের সাথে কেউ এমন করে তখন তুই কি করবি? আমার বোনের সাথে এমন কিছু কেউ করলে তাকে আমি খুন করে ফেলবো। আমার বোনের দিকে কেউ খারাপ চোখে তাকালে আমি তার চোখ তুলে ফেলবো।
তাহলে যে মেয়েটার এত বড় ক্ষতি করলি, ওই মেয়েটার ভাইদের কেমন লাগছে? আদিত্য, আমি আর একটা কথা বলতে চাই না। তুই এখনই ওই মেয়ের বাসায় যাবি, গিয়ে ওকে বিয়ে করবি। আর না হলে তোকে আমি ত্যায্যপুত্র করব, আর না হয় আমার মরা মুখ দেখবি। আমি পারবো না। আমার বন্ধুরা না কত মেয়ের সর্বলো, কই ওরা তো কাউকে বিয়ে করলো না, আর আমি একটা করছি, আর আমাকে বিয়ে করতে হবে। তোর পাপ ফল তোর বোনকে পেতে হবে। আদিত্য, নিজের ঘরে একটা বোন আছে, সেইটার দিকে একবার তাকিয়ে কথা বল। আদিত্য, আমি চাই না তোর জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হোক। এত বড় কলিজা কার আছে আমার বোনের ক্ষতি করবে? ওই মেয়ের ভাই যদি তোর বোনের উপরে প্রতিশোধ নেয় তখন কি করবি? আর তার থেকে বড় কথা আদিত্য, কাউকে কষ্ট দিয়ে বা কারো ক্ষতি করে সুখে থাকা যায় না। আদিত্য, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আদিত্য, তোর বাপে ধরি, তোর আম্মুর মতো সবাইকে ভেবে সব নারীকে অপমান করিস না। তোর পায়ে ধরি, এখনই তুই ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিয়ে করবি। তুই না পারলে আমাকে ঠিকানা দে, আমি আর তোর আম্মু গিয়ে কথা বলে আসবো। আদিত্য কিছুক্ষণ ভাবলো। আদিত্যর মাথায় রিয়ার কথাটা ভেসে উঠল। রিয়া বলেছিল রিয়া আত্মহত্যা করবে। আদিত্যর সাথে সাথে ওর আব্বুকে বলল, আব্বু, ওই মেয়েটার বাসা কই জানি না, কিন্তু কই থাকে তা আমি জানি। ওকে তাড়াতাড়ি বল কোথায় থাকে। আমাদের কলেজের আমার সিনিয়র আপু হয়, গার্লস হোস্টেলে থাকে, এতটুকু জানি আমি। আদিত্য আব্বু, আমার মনে হয় এখনই যাওয়া উচিত। এর ভিতরে মেয়েটা কিছু না কিছু একটা করে নিলে হয়। এখনই চলো আদিত্য, তুমিও আমাদের সাথে আসো। আমি যাব না। বনুর এখানে একা থাকবে নাকি? নার্স আছে, ডাক্তারের কাছ থেকে এত কিছু ভাবতে হবে না। তুই আমাদের সাথে চল এখনই। আদিত্যর আব্বু আদিত্যকে আর ওর সৎমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে 15 মিনিটের ভিতরে চলে গেল। আদিত্যর আব্বুর পরিচিত হোস্টেলে, এই জন্য ভিতরে ঢুকতে সমস্যা হলো না। ভিতরে ঢুকে রিয়ার রুমের সামনে আদিত্যর এক বান্ধবী নিয়ে গেল। রুমে অনেকক্ষণ শব্দ করার পর রিয়ার রুমের দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ঠাস ঠাস করে চড় মেরে দিল। আদিত্য রেগে মারতে যাবে, আদিত্যর আব্বু থামিয়ে দিয়ে বলল, রিয়া মামুনি কি আছে? আপনারা কে? আর এই জানোয়ার, তোর ঘরের কি মা বোন নাই? শয়তান কোথাকার! তোকে তো অভদ্র ভেবেছিলাম, বাট এতটা যে নীচ এইটা কোনো দিন ভাবতে পারি নাই। তোকে ইচ্ছে করছে মেরে ফেলতে। ধুর, সামনে থেকে সরো তো। আদিত্য রিয়ার রুমমেট তানজিলাকে সরিয়ে দিল। তারপর সবাই রুমে ঢুকে দেখে রিয়া কোথাও নেই। রিয়া কোথায়? কেন, আবার দেখতে ইচ্ছে হয়েছে নাকি? বেশি কথা বলিস না, যা বলছি সেইটা বল। আদিত্যর কথাবার্তা দেখে আদিত্যর আব্বু রেগে গিয়ে আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই বড়দের সাথে এই ব্যবহার করস? ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি এমনই, আমার কারো শিক্ষা লাগে না। মেয়েদের সাথে ভালো করে কথা বলতে ঘৃণা হয় আমার। তুই চুপ করে থাক, আমাকে কথা বলতে দে। ও, তার মানে এই শয়তানের আব্বু আপনি? ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? একটা আর আপনি কেমন মাঝে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন নাই? আদিত্যর সৎমাকে মাথা নিচু করে থাকতে দেখে আদিত্য রেগে গিয়ে তানজিলার চুল ধরে বলে, ওনাকে একটা বাজে কথা বলবি না। আমাকে যা ইচ্ছে বল। আমার ফ্যামিলিকে নিয়ে একটা কথা তোর মুখ থেকে শুনতে চাই না। তোকে যেটা প্রশ্ন করছি ওইটার উত্তর দে। সবাই আদিত্যকে ছাড়াতে যাবে, তখনই পেছন থেকে রিয়া আদিত্যর চুল ধরে ঘুরিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, রূপা তুমি যাও। আদিত্যর ফ্রেন্ড চলে গেলে তানজিলা দরজা লাগিয়ে দিল। তারপর রিয়া আদিত্যকে আরেকটা থাপ্পড় মেরে বলল, তোর সাহস তো কম না, আমার কাজিনের গায়ে হাত দিস? তুই এখানে কেন এসেছিস? তোর কি আমাকে করে মন শান্ত হয় নাই? আমার চুল ছাড়, না হলে কিন্তু তোকে এক্ষুনি লাথি দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিব। তোকে কতবার বলছি আমাকে আর এসবের ভয় দেখাবি না। আমার এমন অবস্থা করছস, আমাকে এমনিতেই মরতে হবে। কখন আত্মহত্যা করতাম, শুধুমাত্র আমার চাচাতো বোনের জন্য আমি এখনো বেঁচে আছি, আর আমি আগেই মরবো না। তোকে আমি জ্বালিয়ে শেষ করব, তোকে আমি শান্তিতে থাকতে দিব না। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো আর আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, কেন করলি আমার সাথে এমন? তোর কি ক্ষতি করেছিলাম আমি? আমার তো মনেও পড়ে না আমি কোনোদিন তোর সাথে কথা বলছি কিনা। তারপরও কেন তুই আমার সাথে এমন করলি? কেন আমার ক্ষতি করলি? আরে বাবা, আমার উপর কোনো কারণে রাগ থাকে যদি, সেটা আমাকে বলতে পারতি, কিন্তু তুই আমার সম্মানটাই কেন কেড়ে নিলি? রিয়া কান্না করতে করতে ভেঙে পড়ল। আদিত্য সৎমা গিয়ে রিয়াকে ধরে তুলে বলল, আমি জানি তোমার মনের ভিতরে কি চলছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আদিত্য এখন জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবতেও পারিনি। আপনি কে? আমি আদিত্যর আম্মু আর উনি আদিত্যর আব্বু।
আপনারা এখানে কেন এসেছেন? রিয়া আদিত্যর সৎমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আদিত্যর সৎমা ফ্লোরে পড়ে গেল। আদিত্য রাগে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর সৎমাকে তুলে বলল, তোর সাহস তো কম না, তুই আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিস? আম্মু ভালোই ভালোই তোর সাথে কথা বলছে, আর তোর ভাব বেড়ে গেছে তাই না? আদিত্যর মুখ থেকে আম্মু ডাক শুনে আদিত্যর সৎমার আনন্দে চোখের পানি ছেড়ে দিল। আদিত্য ওর সৎমাকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তুমি কান্না করো না, দেখছেন এইসব মেয়েদের ভালোভাবে কথা বললে মাথায় চড়ে বসে। ওকে ইচ্ছে করছে থাপ্পড় মেরে দেই। আদিত্যর সৎমা খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে ওর দুইটা গাল দুই হাত দিয়ে আলতো করে ধরে বলল, আব্বু আমার শান্ত হও, তুমি একটু বাইরে যাও, আমি আর তোমার আব্বু রিয়ার সাথে কথা বলি। না, আমি এখন থেকে বের হব না। আমি জানি ওরা আপনাদের অপমান করবে আর বেশিভাবে উঠে যাবে। আপনি তো ভালো মানুষ না। শুনেন, এসব ভালো মানুষই এই দুনিয়াতে চলে না। ভালো মানুষই দেখাতে হলে অপমান হতে হবে। সমস্যা নেই, ছেলের জন্য এইটুকু হতে আমার কোনো সমস্যা নেই। তুমি বাইরে যাও প্লিজ, সময় হলে আমি তোমাকে ডেকে নিব। আমি দরজার পাশে থাকবো, যদি বেশি বুঝে একদম জিব্বা কেটে রেখে দিব। ওকে রেখে দিয়ে এখন যাও। আদিত্য চলে যেতে লাগলো, আবার পিছনে তাকিয়ে রিয়ার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলে গেল। আদিত্য সিঁড়ির পাশে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো। অনেকক্ষণ পর আদিত্য সৎমা ওকে ডাক দিল। আদিত্য রুমে গিয়ে রিয়ার দিকে তাকিয়ে রাগের লুক নিয়ে বলল, আপনাকে ওই কিছু বলেছে? আব্বু তোমাদের চোখে পানি কেন? ও কিছু বলে নাই। বৌমা, তুমি আর তানজিলা মামুনি তোমরা রেডি হয়ে নাও, আজ থেকে তোমরা আমাদের বাসায় থাকবে। জি, আমরা রেডি হয়ে নিচ্ছি। কি ওনারা আমাদের বাসায় থাকবে মানে? আমার বৌমা আমাদের বাসায় থাকবে না তো কোথায় থাকবে? উনি কিসের বৌমা? আমাদের গো বিয়ে হয় নাই। আগে কেন ওনাকে বৌমা বলছেন? বাসায় গেলে হয়ে যাবে, তুমি আর তোমার আব্বু নিচে যাও। আদিত্য আর ওর আব্বু নিচে চলে গেল। আদিত্য ঠিক বুঝতে পারছে না কি এমন করলো যে রিয়া তানজিলা ওদের বাসায় থাকবে। আদিত্য ভাবতে ভাবতে বাইকের সাথে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিয়া তানজিলা ওর সৎমা নিচে নেমে আসলো। আদিত্য ওর বাইকে উঠে বলল, আমি তাহলে হসপিটালে গেলাম, আপনারা তাহলে বাসায় চলে যান। হসপিটালে যাবে মানে? গোসল করে নাই? এই অবস্থায় সারা শহর ঘুরতে লজ্জা করে নাই? রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু আম্মু কিছুটা লজ্জা পেল। ওরা দুজন গাড়িতে উঠে বসলো। আদিত্য কিছু না বলে বাসার দিকে রওনা দিল। তানজিলা রিয়া আদিত্যর আব্বু আম্মুর সাথে যেতে লাগলো। আদিত্য সবার আগে বাসায় চলে গেল। বাসায় কলিং বেল বাজাতেই কাজের বুয়া দরজা খুলে দিল। আদিত্য সোজা ওই রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে ড্রেস পরে বাইকের চাবি হাতে এক আঙ্গুল দিয়ে ঘুরতে ঘুরতে নিচে গিয়ে দেখে সবার সাথে কাজী সাহেব ও হুজুর এসেছে। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার আপনারা এখানে? তোদের দুইজনের আজ বিয়ে হবে, তুই চুপচাপ এখানে বসে থাক। পরে বিয়ে করব, এখন বুনুর কাছে যেতে হবে। ওই একা হসপিটালে। তোকে অত চিন্তা করতে হবে না, তুই বিয়ে করে তারপর যেখানে ইচ্ছা যা। আদিত্য আর কিছু বলল না। রিয়াকে ওর আম্মু একটা শাড়ি পরিয়ে নিয়ে আসলো। তারপর আদিত্য আর রিয়াকে একসাথে বসিয়ে দিল। দুজনকে বিয়ে পরিয়ে দিয়ে হুজুর আর কাজী সাহেবকে ওর আব্বু এগিয়ে দিয়ে আসলো। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল, আগে জানলে এই বন্ধুদের কথা শুনে এমন কাজ করতাম না। আমার গলায় এই সিনিয়র মার্কা মেয়ে গলায় ঝুলিয়ে যাবে। আমার কপালটাই খারাপ, তোর মতো জানোয়ারের বউ হতে হলে ফালতু কোথাকার। আর যদি এমন কাজ অন্য কোনো মেয়ের সাথে করস তাহলে তোর চোখ তুলে ফেলবো, আর এমন মারা মারবো না কোনোদিনও বাবা ডাক শুনতে পারবি না। রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু সৎমা না শোনার ভান করে চলে যেতে লাগলো। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, যাক বাবা, সিনিয়র মেয়ে আবার গুন্ডি মেয়ে হয়ে গেল। আজকে থেকে বেশি বুঝলেই দেখিস কি হাল করি। তখন তো ছিলাম পরের মেয়ে, আর এখন আমি তোর বিয়ে করা বউ। এখন দেখাবো বেশি পাকনামি করলে কি করতে পারি। আমার কিছুই করতে পারবি না, থাক, আমার তোর সাথে ঝগড়া করার মুড নাই। আদিত্য রিয়া ওইখান থেকে উঠে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। আদিত্য হসপিটালে গিয়ে ওর বোনের পাশে সারা রাত বসে থাকতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারে নাই। সকালে ঘুম ভাঙতে দেখে আদিত্যর সৎমা আর রিয়া এসেছে। আদিত্যর বোন আতিয়া বলল, উফ আম্মু, তোমাকে কতবার বলছি ভাইকে এমন পাগলামো যেন না করে। সারা রাত আমার এইখানেই বসেছিল। আমি ভাইয়ের উপর রাগ করে আসছি। আমি ভাইয়ের সাথে কথা বলবো না। আমি বলতে তার ভাই শুনে নাকি? আদিত্য আদিয়াকে
রিলস দিয়েছে, ওকে নিয়ে বাসায় যেতে পারবো, চলো। আচ্ছা বনু, তোমার পেট ব্যথা কেন হয়েছিল? তুমি বুঝবে না, তুমি যাও তো, তোমার সাথে তো আরই, তোমার সাথে কেন কথা বলি আমি? এই ওয়েট, আমু, ওই আপুটা কি? এটা তোর ভাবি। আতিয়া অবাক হয়ে বলল, কি আমার ভাবি মানে? কোন ভাইয়ের বউ? আমার তো একটাই ভাই, আমার আবার ভাবি আসলো কই থেকে? আমার যতটুকু জানি, আমার ভাই তো মেয়ে মানুষ দেখতেই পারে না। আমি তোমার একমাত্র ভাইয়ের বউ, আর বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইয়া, উনি কি বলছে? ঠিক বলছো, আসলে উনি আমার বউ। আতিয়া খুশিতে লাফ দিয়ে উঠে নাচতে থাকে। সবাই অবাক হয়ে যায়। আতিয়া নাচতে নাচতে বলে, ইয়াহো, আমার ভাইয়া বিয়ে করেছে, আমার একটা ভাবি হয়েছে, ইয়াহো। কথাটা বলে আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে ছেড়ে দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া আতিয়ার পাগলামি দেখে হাসতে লাগলো। আতিয়া নিজেকে সামলে নিয়ে বলল, উফ, আমাকে সবাই পাগল ভাবছো নাকি? আরে আমি পাগল হয়ে যাই নাই, আসলে ভাবি হয়েছে কি, ভাইয়া না মেয়েদের একদম সহ্য করতে পারে না, শুধু আমাকে ছাড়া। তাই আমি তো ভেবেছিলাম আমার কপালে ভাবি নাই, এইটা ভেবে অনেক দুঃখ প্রকাশ করতাম বান্ধবীদের কাছে, আর সেখানে নাকি আপনাকে বিয়ে করেছে। কিন্তু ভাইয়া, তুমি আমাকে ছাড়া কিভাবে বিয়ে করলে? আতিয়া নিজেকে সামলিয়ে নিয়ে বলল। আদিত্য কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। আর এইদিকে রিয়া আতিয়া দুজন কথা বলতে বলতে অনেকটা ক্লোজ হয়ে গেছে। আদিত্য বাসায় না গিয়ে একটা পার্কে চলে গেল। আদিত্য পার্কে একা একা বসে থেকে অনেকটা সময় কাটিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে রিয়া আর আতিয়া তানজিলা বসে থেকে টিভি দেখছে। আদিত্যকে দেখে আতিয়া বলে, ভাইয়া, এতক্ষণ কই গেছিলে? একটু কাজ ছিল, সেখানে গেছিলাম। তুমি খাবার খাইছো? ভাইয়া, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিই। আদিত্য রুমে গিয়ে আলমারি খুলতে দেখে রিয়ার জামা কাপড়। আদিত্য রাগে রুম থেকে বের হয়ে চিল্লাইয়া বলল, আপনার সাহস তো কম না, আমার আলমারিতে নিজের জামা কাপড় রাখেন। এখনই আমার আলমারি থেকে জামা কাপড় নিয়ে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? ভুলে যেও না তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই এখন থেকে তোমার সব কিছুতে আমার ভাগ আছে। তোমার একা রুম না, ওইটা এখন আমারও। ভাইয়া, তুমি ভাবির সাথে এভাবে কথা বলছো? আতিয়াকে রাগের লুক নিয়ে তাকাতে আদিত্য কিছু বলল না। রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে আলমারি থেকে হাফ প্যান্ট আর টি শার্ট বের করে। ওয়াশরুমে গিয়ে গোসল করে চুল মুছতে মুছতে বের হয়ে দেখে রিয়া খাটের উপর বসে আছে। আমার রুমে বসে আছেন কেন? বাহ, তোমার রূপ দেখে আমি অবাক। মানে? একবার তুমি, একবার তুই, একবার আপনি। বিশ্বাস করো, একটা মানুষ এত রূপ ধরতে পারে? তোমাকে না দেখলে বিশ্বাস হইতো না। কি বলতে চান? খুব সহজ, আব্বু আম্মুর সামনে বাঘ হয়ে যাও আর বোনের সামনে বিড়াল হয়ে যাও। চুপ, ফালতু কথা বন্ধ করে আমার রুম থেকে বের হয়ে যান। যাব না, এইটা আমারও রুম। যাই হোক, নিচে গিয়ে খাবার খেয়ে আসো, খাবার গরম করে রেখে এসেছি। আতিয়া কোথায় গেছে? ওর পেট ব্যথা করছে, তাই ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। ওর যে কি হলো, পেট ব্যথা কেন যে করছে? ওই এখন বড় হয়েছে, পিরিয়ড হয়েছে, তাই এমন পেট ব্যথা করছে। ও আচ্ছা, আপনাদের বিষয় তেমন ভালো আমি জানি না। এ সময় কি কি করতে হয় আপনি একটু ওকে সাহায্য করেন তো। আম্মু তো সারাদিন ভার্সিটিতে থাকে, বাসায় আসছে যতক্ষণ তার বেশি উনি ভার্সিটির কাজ নিয়ে থাকে। তোমাকে বলতে হবে না। আচ্ছা, তোমার কি তোমার আব্বু আম্মু বোনকে দেখতে ইচ্ছে করে না? মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো করে মিশি। তোমার আম্মু তোমাকে কত ভালোবাসে, তারপরেও তুমি তাকে দেখতে পারো না কেন? না, ইচ্ছে করে না। আমার আব্বু তো ভালো মানুষ, জীবনে কি পাইছে? শুধু মানুষের প্রতারণা ছাড়া কিছুই পাই নাই। আমি যেমন আসছি এতেই ভালো আসছি, আমার কারো মতো হওয়ার ইচ্ছে নাই। আদিত্য, তুমি যতটা মানুষের সামনে নিজেকে খারাপ দেখাও, ততটা তুমি খারাপ না। তুমি অতটা পাষাণ না, তোমার মনে ভালোবাসা মায়া আছে, তুমি অনেক আবেগী। আমাকে যা ভাবছেন ওইটা কিছুই না। আমি খারাপ মানুষ, আর আমি ভালো মানুষ হতে চাইও না। আমি একজন পাষাণ মানুষ, আমার মনে কোনো মায়া দয়া নাই। আদিত্য কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেতে লাগলো। তখনই তানজিলাকে দেখে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? খাবার খাইছেন নাকি না? আমি খাইছি, তুমি খাও। আদিত্য কিছু না বলে খাবার খেতে লাগলো। তানজিলা আদিত্যর দিকে এক নজরে তাকিয়ে ওর খাওয়া দেখতে লাগলো। আদিত্য খাওয়া শেষ করে আতিয়ার রুমে গিয়ে দেখে আতিয়া শুয়ে আছে। আদিত্য কপালে হাত দিয়ে বলল, অনেক কষ্ট হচ্ছে তোমার?
ভাইয়া, তুমি ভাবিকে পছন্দ করো না? ভাই, তোমাকে একটা কথা বলবো? কি কথা? ভাইয়া, তুমি আর এসব মারামারি ঝামেলার ভিতরেই যাইও না। ভাইয়া, আগে তুমি একা ছিলে, একটা ব্যাপার ছিল, বাট ভাইয়া এখন তোমার জীবনের সাথে একটা জীবন জড়িয়ে গেছে। পিচ্ছি বেশি পাকনা পাকনা কথা হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া, আমি এতটাও ছোট নই, আমি সম্পর্কের মানে একটু হলেও বুঝি। ভাইয়া, ভাবি অনেক ভালো, দেখো না একদিনই আমাদের সাথে কত মানিয়ে নিয়েছে। প্লিজ তুমি রিয়া আপুকে কষ্ট দিও না। তোমাকে ভালোবেসে নিজের ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে এসেছে, আর সেখানে তুমি যদি ভাবির সাথে এমন করো তাহলে ভাবি কার কাছে নিজের সুখী দুঃখের কথা শেয়ার করবে? কাকে নিয়ে সে বেঁচে থাকবে? আতিয়ার কথা শুনে আদিত্য ভ্রু কুঁচকে বলল। কি ওনার বাবা মাকে ছেড়ে এসেছে মানে? আদিত্য আর কিছু বলতে যাবে তখনই পিছন থেকে রিয়া বলল, কাকে কি বোঝাচ্ছ? তুমি এতটুকু মেয়ে হয়ে এত কিছু বুঝো, আর তোমার ভাই এত বড় হয়েও বোঝে না? বাদ দাও, ওকে বুঝিয়ে কোনো লাভ নাই। যে বোঝে অবুঝ হয়ে থাকে, তাকে কখনো বোঝানো যায় না। তুমি এইসব নিয়ে ভেবো না। আদিত্য ওদের কথা শুনে মাথা চুলকাতে লাগলো। রিয়া আদিত্যর পাশে এসেছে, আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য রুম থেকে নিজের রুমে চলে গেল, কারণ প্রথম রুম আতিয়ার, তারপরের রুম ওদের পড়াশোনার করার জন্য, তারপরের রুমটা আদিত্যর। আদিত্য খাটে বসে ফোন টিপতে লাগলো। অনেকক্ষণ পর রিয়া রুমে আসলো। আদিত্য ওই পাশে গিয়ে শুয়ে পড়লো। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল, এই এখানে শুয়ে পড়েছেন কেন? শুনেন, মধ্য রুমে খাট আছে, আপনি ওইখানে ট্রান্সফার হয়ে যান। আমি কেন অন্য রুমে যাব? এটা আমারও রুম, ভুলে গেছো নাকি? যাই হোক, আসল কথায় আসছি। এই আপনি আতিয়াকে কি বলছেন? ও এসব কি বলল? আমি কখন আপনার ফ্যামিলি থেকে আপনাকে আলাদা করে দিলাম? আমি তো আপনার ফ্যামিলিকে চিনি না। আরে গাধা, আতিয়াকে সত্যি বলতাম নাকি? তার মহান ভাই একজন ধরে। এটা শুনলে ওই তোমাকে ঘৃণা করত, আর তোমাকে অনেক ভালোবাসে, আমি যা বুঝলাম, আর তোমাকে অনেক বিশ্বাস করে। আর তুমি যে একটা জঘন্য, এইটা তো আর তোমার বোন জানে না। আর আমি চাই নাই তুমি তোমার বোনের সামনে ছোট হও, তাই আমি ওকে মিথ্যা বলছি। আমি আমার ফ্যামিলিকে রেখে তোমার সাথে পালিয়ে বিয়ে করে এসেছি। ধন্যবাদ। ওইসব ধন্যবাদ আমার লাগবে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনাকে কি আমি ধরে রাখছি নাকি? ঘুমান না করছে কে? আমার একটা বদ অভ্যাস আছে, কাউকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসছে না। হোস্টেলে আমি তানজিলাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, বাট এখন তো আর তা সম্ভব না। ফালতু অভ্যাস। তানজিলাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আদিত্য চলে যেতে নিবে তখন রিয়া বলল, এটা আমাদের দুজনের ব্যক্তিগত রুম, তাই এখানে অন্য নারীকে নিয়ে শোয়া যাবে না। তাই তুমি আমার জামাই, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো? আমার খেয়ে কাজ নাই, আপনাকে জড়িয়ে ঘুমাতে হবে? একা ঘুমাতে পারলে ঘুমান, না হলে না। চুপ, আজ এরা নাটক। সময় তো মানবতা কই ছিল? বিয়ে হয়েছে, এখন দূরে দূরে থাকা, তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। রিয়া আদিত্যকে টান দিয়ে নিজের কাছে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে। আদিত্যর বুকে শুয়ে পড়ল। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে রিয়ার টি শার্ট খামচি দিয়ে জোর করে ধরে ওর উপরে উঠে শুয়ে পড়ল। কিছু বলতে গেলে রিয়া আদিত্যর ঠোঁটে কিস করলো। আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিয়া 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আহ কি মজা, বাট বরটা একেবারে খারাপ। যাই হোক, একটা জিনিস ভালোই হয়েছে, বিয়ে হলে সেই আমার সিনিয়র বয়সের ছেলের সাথেই বিয়ে হইতো, আর সেখানে জুনিয়র একটা বর পাইলাম। জুনিয়ররা নাকি অনেক রোমান্টিক হয়। কি লুচ্ছি মেয়েরে বাবা, ধুর। চুপ করে ঘুমান তো, মাথা খাইয়েন না। মাথা কই খাইলাম, আমি তো জাস্ট ঠোঁট খাইলাম। তুমি চাইলে এখনই তোমার মাথার ভেতরে মগজটা ভেজে খেয়ে ফেলতে পারি। দেখ ঘুমান তো। এখন রোম্যান্স করতে ইচ্ছে করছে। আদিত্য রাগে রিয়াকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রিয়া মনে মনে ভাবতে লাগলো, একবার যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন আমি তোমাকে ভালো বানিয়েই ছাড়বো। তোমাকে আমি এত ভালোবাসা দিব, তোমার সকল ধারণা আমি ভুল প্রমাণ করে দিব। তোমার আম্মুর মতো সব মেয়েরা হয় না। আদিত্য, তোমাকে আমি আর কোনো দোষ দেই না। সত্যি, তোমার আম্মু কেমন মানুষ যে স্বামী সন্তান রেখে অন্য পুরুষকে বিয়ে করে চলে যেতে পারে, বিপদের সময় অন্য কারো হাত ধরতে পারে? একবার কি তোমার কথা তার মনে পড়লো না? নিজের স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। রিয়া কথাগুলো ভাবছিল তখন ওর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বড় চাচি কল করেছে। রিয়া কলটা রিসিভ করে কথা বলে ঘুমিয়ে গেল। আর এইদিকে আদিত্য ফ্রেন্ড ফোন দিলে আদিত্য রুম এসেছে, শার্ট প্যান্ট পরে বের হয়ে যায়। আদিত্য রাত 12টায় বাসায় ফিরে আসছে। ড্রয়িং রুমে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে গেছে।
কিছুক্ষণ পর ওর সৎমা এসে বলল, আব্বু তোমাকে কতবার কল দিলাম, একবার ধরলে না। আর এত রাত করে ফিরলে? দেখেন, আমার বিষয় নাক গলাবেন না। আমি প্রতিদিন এই সময় বাসায় আসছি। এটা তো নতুন কিছু না। জানেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আর আপনি প্রতিদিন কেন আমার জন্য জেগে থাকেন? আপনাকে কতবার বলছি আমার জন্য জেগে থাকবেন না, তারপরও কেন জেগে থাকেন? তুমি কি বুঝো না কেন জেগে থাকি? না, আমি বুঝি না আর বুঝতেও চাই না। আর উনি আবার সোফায় ঘুমাচ্ছে কেন? মেয়েটা সেই তোমার জন্য অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছে। কতবার বললাম খেয়ে ঘুমিয়ে যেতে, আমার কথা তো শুনলো না, না খেয়ে ঘুমিয়ে গেছে। একজনের ন্যাকামি দেখে বাঁচি না, আবার এসেছে আরেকজন। ধুর। আদিত্য কথাটা শুনে সৎমা কিছু বলল না। আদিত্য রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখে রিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিত্যর ধাক্কা খেয়ে রিয়ার ঘুম ভেঙে গেল। রিয়া চোখ খুলে বলল, কি ব্যাপার, আমাকে ধাক্কা দিলে কেন? আমার উপরে কেন শুয়েছিলেন তাই ধাক্কা দিয়েছি। আর আপনি মনে হয় কলেজে যাবেন নাকি? শুনেন, কলেজে গিয়ে কাউকে যদি বলেন আমি আপনার স্বামী, তাহলে আপনার খবর আছে। আমি চাই না কেউ জানুক, জেনে আমাকে নিয়ে হাসাহাসি করুক। বিশেষ করে আমার ফ্রেন্ড না জানো, বলেও জানে না। কেন, জানলে কি হবে? ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে ধস করছি, তাকে আবার বিয়ে করেছি। ভয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। সবাই জানবে। আর তোমার বন্ধুকে দেখো আজ আমি কি করি। যাই হোক, শোনো, রাতে কি কিছু খাও নাই? ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর চলো। এত তাড়াতাড়ি আমাদের বাসায় খাবার তৈরি হয় না। আমি রান্না করে কিছুক্ষণ আগে এসেছি। কি, কত সকালে উঠেছিলেন? এখন তো 7টা বাজে। আমি কি তোমার মতো নাকি নাক ডেকে ঘুমাবো? আমি নামাজ পড়ে কোরআন পড়ে রান্না করে রুমে এসেছি, তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি, তার ভেতরে দিলে আমাকে ধাক্কা। ও, তার মানে আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরছিলেন? আমি তো ভেবেছিলাম ঘুমের ভিতরে। যাই হোক, ওঠো, উঠে ফ্রেশ হয়ে নিচে চলো। আরো 2 ঘন্টা বাকি আছে, তাই আমি আবার ঘুমাবো। কথাটা বলে আদিত্য ঘুমাতে যাবে, সাথে সাথে রিয়া আদিত্যকে কাতুকুতু দিতে লাগলো। আদিত্য বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রিয়ার প্রশংসা করছে। আদিত্যকে দেখে আর অবাক হয়ে বলল, বাহ, ছেলেকে বিয়ে করিয়ে দেখি অনেক লাভ হয়েছে। যে মানুষে প্রতিদিন ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিতে হয়, সে আজ 7টায় ঘুম থেকে উঠে পড়েছে। চিন্তা করেন না আব্বু, আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো। যত বদ অভ্যাস আছে সব পরিবর্তন করে ফেলবো। যাই হোক, আব্বু আম্মু খেতে বসেন,